হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নতুন মডেল কোশ্চেন পেপার ক্লাস 10 2025-এ যারা এক্সাম দিবে, যারা টেস্ট এক্সাম দিবে, তাদের যে মডেল কোশ্চেন পেপার ভলিউম 2 রয়েছে, ওই ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এর আগের ভিডিওগুলোতে আমি মডেল কোশ্চেন পেপার 5 অব্দি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নাও। আজকে আমরা পার্ট 1 কমপ্লিট করব। দেখবে তোমরা 560 পেজের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আজকে আমরা ডিসকাস করব। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভীষণ উপকারে লাগবে তোমাদের। পরীক্ষার সময় তোমরা আগুন লাগিয়ে দিয়ে আসতে পারবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তোমরা শুধু ভিডিওগুলো রেগুলার দেখতে থাকো। তোমাদের যেমন রেগুলার ভিডিও আসছে তোমরা ফলো করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে, আর ভিডিওটি শেষে যদি ভালো লাগে লাইক করে দিয়ে যাও। তো শুরু করব আজকে। দেখো, প্রথম প্রশ্ন এর এক আমরা আলোচনা করব। প্রথমে, একটি যন্ত্রের দাম 2 লাখ টাকা। প্রথম বছর দাম 15% কমে এবং দ্বিতীয় বছর দাম 10% কমে। 2 বছর বাদে যন্ত্রটির দাম কত হবে হিসেব করে লিখতে বলেছে। এটা হচ্ছে তোমাদের সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক। ওকে, তো এখানে যেটা বলেছে না, এখানে দেখো হ্রাস পেয়েছে, কমছে। আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছিলাম কমছে মানে কি হবে বলো, মাইনাস হবে। এখানে অ্যাকচুয়ালি 15%, 10% কি, এগুলো আর এর মান দেওয়া রয়েছে, আর পি এর মান দেওয়া রয়েছে কত, 2 লাখ টাকা। ওকে, তাহলে 2 বছর বাদে যন্ত্রটির দাম কত হবে। এই কোশ্চেনটা, এইরকম টাইপের যখন কোশ্চেন আসবে তোমাদের, তোমরা কি করবে দেখো, এখানে বলেছে প্রথম বছর আর এখানে দেখো দ্বিতীয় বছরের, ঠিক আছে, আর এর ভ্যালুগুলো বলে দিয়েছে এবং সেটা কিন্তু কি হবে, হ্রাস পাবে। তোমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স লাগাবে, সেটা হচ্ছে পি ইন্টু 1 - r/100, r1/100 ইন্টু 1 - r2/100 করে দিবে। কারণ কি দেখো, এখানে r1 দেওয়া রয়েছে, এটাকে r2 ভাবে ধরবে। ওকে, পি মানে এখানে যন্ত্রের দাম, যেটা তোমাদের আসল দেওয়া আছে। এবারে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। প্রথমে কি আছে দেখো, 2 লাখ টাকা ইন্টু 1 - আর কত এখানে, আর 1 কত, 15/100 ইন্টু 1 - 10/100। ওকে, এত টাকা হবে। এবার এটাকে কাটাকাটি করব আমরা। 2 লাখ ইন্টু 100 - 15 কত হবে বলো, 85/100, ইয়েস অর নো, ইন্টু এটা কত হবে, 90/100। ওকে, এত টাকা। কাটাকাটি করে দাও। চারটা শূন্য নিচে কাটতে পারি, উপরে চারটা শূন্য আমরা কাটবো। তাহলে এইখানে যে এটা যদি আমি গুণ করি, এটা অ্যান্সার বেরোবে 1,53,000 টাকা। তোমরা গুণ করে অবশ্যই দেখে নিবে। ওকে, তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, অপশন ডি, 1,53,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটো আর এর পার্সেন্টেজ যদি দেওয়া থাকে এবং সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে যদি তৃতীয় বছরের দাম কমতো তাহলে আরো একটা করে নিতাম আমরা, 1 - r3/100। চতুর্থ বছর হলো 1 - r4/100। এইভাবে আমরা কিন্তু করতে থাকবো। এবারে যদি দাম বৃদ্ধি পেতো বলতো, এখানে কমের জায়গায় যদি বলতো বাড়তো, তখন কি করতে, পি ইন্টু 1 + r/100 ইন্টু 1 r1/100 ইন্টু 1 - r2/100 ইন্টু 1 প্লাস হয়ে যাবে সবকিছু, r3/100, এইভাবে চলতে থাকবে। ওকে, তো ইজি জানো, বেশি সময় এইখানে আমি দিচ্ছি না। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, তবুও ম্যাক্সিমাম তোমাদের আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, যেভাবে বলবো সেভাবে ফলো করো অঙ্কগুলোকে। আর তোমাদের বলবো যে তোমরা যদি পিডিএফ গুলো পেতে চাও, তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে যে জয়েন হয়ে যাও। ওকে, টেলিগ্রাম চ্যানেলে সেখানে তোমরা পিডিএফ গুলো আমি কিন্তু ভিডিওর শেষে দিয়ে দিই। পুরনো যারা জানো, নতুন যারা এসছো, তাদের বলবো যে প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। দেখো এখানে কি রয়েছে, √125। আচ্ছা, √125 মানে কি বলতো, এখানে আমি তিনটা পাঁচ লিখতে পারি, ইয়েস অর নো। তার মানে এটাকে লিখতে পারি, দুটো পাঁচ বেরিয়ে আসবে, একটা হয়ে বেরিয়ে আসবে। কোথায়, বর্গমূলের ভেতরে দুটো থাকলে, জোড়া থাকলে কি হয়, এক সিঙ্গেল হয়ে বেরিয়ে আসে। আর এর কোনো জোড়া নেই, তাই এটা কিন্তু ভেতরে থেকে যাবে, বেরোতে পারবে না। এবার বলেছে এইখান থেকে এটা আমি কি করবো, মাইনাস করবো। তাহলে 5√5 থেকে যদি আমি √5 মাইনাস করি, কত হবে বলো, 4√5, ইয়েস অর নো। এবার এইরকম দেখো কোনো অপশন কিন্তু এখানে দেওয়া নেই, তার মানে আমাকে পুরো রুট ওভারের মধ্যে অপশন গুলো দেওয়া রয়েছে। তাহলে কি করবো আমরা, 4কে যদি ভেতরে ঢুকাই, তাহলে এটা নিশ্চয়ই ভেতরে দুটো ছিল বলে একটা বেরিয়ে এসছে। তার মানে ভেতরে যখন আমি রুটের ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে দুটো 4 হয়ে যাবে, ইয়েস অন্য, একদম ইজি প্রসেসে বলবো। 4 × 4 = 16, 5 × 80। তাহলে অ্যান্সার হবে কত। যারা প্রথমও দেখছো তাদেরও বলবো যে আমি তোমাদের কিন্তু পড়া এখানেই হয়ে যাবে। ঠিক আছে, শুধু প্রসেস গুলো আমার জেনে যাও। তাহলে অপশন ইয়ে হবে এখানে সঠিক উত্তর, √80। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার
থ্রি। বলছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সদৃশকোণী ত্রিভুজ হলে এবি অনুপাত ডিই সমান 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো এখানে কি ত্রিভুজ দিয়েছে, দুটো ত্রিভুজ দিয়েছে, দুটো কি ত্রিভুজ দিয়েছে, সদৃশকোণী ত্রিভুজ দিয়েছে, ঠিক তো? তাহলে আহ নামগুলো আমরা দিব, কিভাবে নাম দিব দেখে নাও। এখানে এ বি সি যেভাবে নাম আছে, দেখো এখানে এ আছে তো, ওকে, এ বি সি এরকম নাম দেওয়া আছে, এখানে ডি ই এফ এই দুটো কিন্তু সদৃশ, তাহলে এটা ডি রাখবো, ই রাখবো, এফ রাখবো, ওকে। দেখো এর সঙ্গে, ঠিক আছে, ডি, এইভাবে তোমরা কিন্তু বির সঙ্গে ই, ওকে, বির সঙ্গে ই, সির সঙ্গে এফ, সির সঙ্গে দেখো এফ, এইভাবে কিন্তু রাখতে হবে, দিলে তোমরা অনুরূপ বাহুগুলো বুঝতে পারবে ছবির মধ্য দিয়ে। এবারে বলছে দেখো তাদের ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাতের সূত্র কি জানো কি? ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে গিয়ে দুটো ত্রিভুজ যদি সদৃশ ত্রিভুজ হয়, তখন দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাত হয়, ক্ষেত্রফল অনুপাত অনুরূপ বাহুগুলোর, কি বললাম আমি, ক্ষেত্রফলের অনুপাত হবে অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। দেখো অনুরূপ বাহু মানে কি, বলবে স্যার অনুরূপ বাহু মানে কি, ভালো করে লক্ষ্য করবে, আজকেই শিখে যাবে কিন্তু সদৃশতা, ঠিক আছে? সদৃশ কোণী ত্রিভুজের আজকে একদম শিখে যাবে। দেখো এখানে এবিসি আছে, আর একটা কি দেওয়া রয়েছে বলো, ডিইএফ দেওয়া রয়েছে, ঠিক? এবারে এর মানেই অর্থ হচ্ছে এই এবিসি ত্রিভুজের এবি আর ডিইএফ ত্রিভুজের ডি, এটা হচ্ছে এদের অনুরূপ বাহু। মানে কি বোঝাতে চাইছি, দেখো এ বি কোণটা এখানে বলো, এ বি কোণটা এইটা, আর এর ডিই কোণটা এইটা, কিন্তু আমরা ত্রিভুজ থেকেও বুঝতে পারবো, চিত্র না এঁকেও ত্রিভুজ থেকেও আমরা কিন্তু বুঝতে পারবো। দেখো এই এবিসি ত্রিভুজের বিসি আর এই ডি এফ ত্রিভুজের ইএফ, দেখো বিসির সঙ্গে ইএফ, এটা কিন্তু অনুপাত, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার অনুরূপ বাহু। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, এর সঙ্গে সি নিবে, ডির সঙ্গে এফ নিবে, প্রথম এবং লাস্ট, দেখো এর সঙ্গে সি, ডির সঙ্গে এফ, ঠিক আছে, এগুলো হচ্ছে এদের অনুরূপ বাহু। ক্লিয়ার হচ্ছে? তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমি বললাম কি অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাহলে প্রথম বর্গ কি হবে বলো, এ বি স্কোয়ার বাই ডি স্কোয়ার, ওকে। দেখো এ বি স্কোয়ার বাই ডি স্কোয়ার লিখতে পারি আমি, এ বি স্কোয়ার বাই ডি স্কোয়ার, ইয়েস অন্য, সমান দিয়ে লিখতে পারি কি, বিসি স্কোয়ার ডিভাইডেড বাই ইএফ স্কোয়ার, BC square divided by EF square is equals to AC square divided by DF square, ওকে। তাহলে AC square divided by DF square, এখানেও তোমরা মিলিয়ে নিতে পারো AC আর DF, AB DE BC EF। ক্লিয়ার হয়েছে? ওকে, খুব ধৈর্য ধরে বোঝাবো আমি, সবার জন্য কিন্তু আমি ভিডিওটি নিয়ে এসেছি। যারা হয়তো এই জিনিসগুলো জানো, তোমাদের বলবো যে তোমরা স্পিড করে দেখে নাও, যদি তোমাদের মনে হচ্ছে যে স্যার অনেক স্লো হয়ে যাচ্ছে, তোমাদের গুলো স্পিড করে দেখে নাও। আমি কিন্তু সবার জন্য ভিডিওটি করছি, আমার ভিডিওতে ঢুকেছো মানে এইটুকু তোমাদের বলবো, তোমাদের তুলে ধরে টেনে নিয়ে যাবো একদম মাধ্যমিক পরীক্ষা অবধি। শুধু ধৈর্য ধরে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকো। পরে তোমাদের একটা কথা বলবো, সেগুলো কিন্তু তোমরা যদি শুনতে পারো, সবগুলো যদি একসঙ্গে মিক্সড করতে পারো, একটা তোমাদের কিছু বলবো, তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো, ওকে। একদম শেষে বলো, মাঝখানে পড়ানোর মাঝখানে আমি সময়টা নষ্ট করতে চাইছি না। তো যারা একদম সিরিয়াস আছো, শেষ পর্যন্ত দেখবে এবং আমার যে কথাটা যেটা বলতে চাইছি সেটা অবশ্যই শুনবে। তারপরে তোমরা যদি চাও তো তোমাদের ইচ্ছেতে তোমরা কাজ করবে, না হলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখো শুরু করবো আজকে। এবারে দেখো ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এবি, এবারে এখানে দেওয়া রয়েছে এবি বাই ডিই, এটাকে একটু এইদিকে লিখে নিচ্ছি। দেখো এবি বাই ডিই, এইটা কত দেওয়া আছে বলো তো, 2/3। তার মানে আমি যদি এটাকে হোল স্কোয়ার করে দিই কত পাবো বলো তো, এ বি স্কোয়ার বাই ডি ডি স্কোয়ার, ইয়েস শূন্য। আর এটাকে লিখতে পারি হোল স্কোয়ার করলে 4/9। এবারে দেখো ক্ষেত্রফলের অনুপাত বলে সবগুলোই তো সমান, আমি কি করব এখানে, দেখো এ বি আর ডি, যেহেতু আমাকে শর্তে এ বি ডি দেওয়া রয়েছে, এইটার সঙ্গে সমান হলে সেটাও ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে সমান হবে। বাকিগুলো যে অনুপাত সেটাও কিন্তু এটার সঙ্গে সমান হবে, মানে এ বি স্কোয়ার বাই ডি স্কোয়ার যেটা আমার বেরোলো 4/9, তাহলে ক্ষেত্রফলের অনুপাত নিশ্চয়ই কত হবে বলো, 4/9, মানে 4:9। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে যাব, ওকে। দেখো কি বলেছি, কোশ্চেন নাম্বার 4 বলছে এবিসি এর এবিসি 90 ডিগ্রি, তাহলে যেরকম আছে প্রথমে এঁকে ফেলবো, বেশি বেশি করবে না, দেখো বেশি
স্ট্রেস নিবেন অঙ্কগুলোতে। কি এগুলো মনে হচ্ছে এমন কিছু রয়েছে? কিছুই নেই। দেখো প্রথমে যা যা দেওয়া থাকবে এঁকে ফেলবে। কি কি দেওয়া আছে? এবিসি ত্রিভুজ দেওয়া আছে, যার এবিসি নাই 90 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই এটা 90 ডিগ্রি। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। এসিবি থিটা, এই দেখো এসিবি এটাকে থিটা বলে দিচ্ছে। আর কি বলেছে? ট্যান থিটা সমান 1। এক্ষেত্রে ত্রিভুজটা কেমন হবে? সমবাহু ত্রিভুজ হবে, নাকি বিষমবাহু ত্রিভুজ হবে, নাকি ত্রিভুজের লম্ব ও ত্রিভুজের সমান হবে? শর্তগুলো দিয়েছে, বা কোনোটিই নয়। তাহলে প্রথমত আমি বের করি যে যেটা শর্ত দেওয়া রয়েছে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, এই কথার অর্থ কি বলো? মানে কি? ত্রিকোণমিতির অঙ্ক বুঝেছো নিশ্চয়ই। 1 মানে কি বলো? একদম ইজি, সবার মুখে মুখে হবে নিশ্চয়ই, tan 45 ডিগ্রি। তার মানে এখান থেকে আমি থিটা কত পাচ্ছি বলো? 45 ডিগ্রি। বাবু বলো তো এখানে, এই যদি থিটা এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও নিশ্চয়ই কি হবে? 45 ডিগ্রি হবে। দিলেই তো 90 + 90, এটা তো 90 ডিগ্রি দেওয়া রয়েছে, হ্যাঁ কি না? তার মানে দুটো কোণ যদি সমান হয়, এদের দুটো বিপরীত বাহুও সমান হবে না? এবির সঙ্গে বিসি সমান হবে, ইয়েস অর নো? তাহলে এটা নিশ্চয়ই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, হচ্ছে না? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু সমকোণী না দেওয়া থাকলে একটা সমদ্বিবাহু তো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার কিন্তু এ নিব। ওকে। এবারে যে যদি সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দুটো অপশানে থাকে, তাহলে কিন্তু তুমি সমকোণী সমদ্বিবাহু অপশানটা নিবে পরীক্ষা। ঠিক আছে, এগুলো একটু স্মার্ট হতে হবে তোমাদের অ্যান্সার গুলো লেখার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো। একটি শঙ্কুর আয়তন ভি ঘন একক, উচ্চতা এইচ একক হলে ভূমির ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, প্রথমত হচ্ছে কি একটা শঙ্কুর আয়তনের সূত্র কি? একটা শঙ্কুর আয়তনের, আচ্ছা ভূমির উচ্চতা এটা এইচ দিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি আর ব্যাসার্ধ ধরে নিই, এটাকে আমি বের করব, তাহলে শঙ্কুর আয়তন কত দিয়েছে? এখানে ভি দিয়ে দিয়েছে। তাহলে ভি সমান আমি কি লিখতে পারি? 1/3 পাই আর স্কোয়ার। আমি যেটা বের করব সেটা ধরে নিয়েছি আমি। ঠিক আছে, যে আমি ভূমিটা আর ধরে নিয়েছি, ভূমির ব্যাসার্ধটা। ওকে, তাহলে পাই আর স্কোয়ার। এইচ মানে কত? এখানে এইচই দেওয়া রয়েছে। ওকে, তার মানে আমি কি বের করবো বলো? আর এর ভ্যালু এখান থেকে বের করব। তাহলে বলো আর স্কোয়ার সমান কত হবে বলো তো? 3v/পাই এইচ, ইয়েস অন্য? কারণ কি দেখো, থ্রির সঙ্গে ভি কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ইয়েস অন্য? আর পাই আর এইচটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, কারণ আর স্কোয়ারের সঙ্গে গুণ রয়েছে। ওকে, তাহলে আর সমান কত হবে? √3v/পাই এইচ। ওকে, এবার মাইনাস নিলাম না কেন? কারণ ব্যাসার্ধ কখনোই তো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা প্লাসই নেব। √3v/পাই এইচ, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। দেখো 3v/পাই এইচ, তার আগে কিন্তু √, দেওয়া রয়েছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন দিয়েছে দেখো, সাম অফ xi/n ইজ ইকুয়ালস টু এক্স বার। এটার মানে কি জানো? এক্স বার মানে হচ্ছে যে চলগুলোর যেগুলো দেওয়া রয়েছে, এটা রাশিবিজ্ঞানের অঙ্ক, তার গড় দেওয়া রয়েছে। সামেশন অফ xi/n ইজ ইকুয়াল টু এক্স বার। বার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি গড় দেওয়া আছে, মানে চলগুলোর যৌগিক গড়। ওকে, এবারে বলছি যে এইটার ভ্যালু কত হবে? সাম অফ xi - a বাই এন এর মানটা কত হবে হিসেব করে লিখতে বলছে। তাহলে প্রথমত যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। ভিআই কি দেওয়া আছে বলো? xi/n ইজ ইকুয়ালস টু এক্স বার। এই কথার অর্থটা আগে জানবো। ঠিক আছে, অঙ্ক করার আগে প্রথমত হচ্ছে কি 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 বলেছে, কেন বলেছে, জিনিসটা যদি নতুন হয় একদম ডিটেল জেনে নাও। বেস যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমাদের এই অঙ্ক কেন, এই টাইপের যেরকম যে কোনো অঙ্ক দিক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে যাই দিক না কেন, তোমরা করে আসো। দেখো সাম অফ xi/n, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে এক্স যে চলরাশিটা, x1 i মানে হচ্ছে x1 x2 x3, 1 2 3 এর ভ্যালু আমি বসাতে পারি। মানে হচ্ছে এক্স এন বার রয়েছে। ঠিক আছে, এক্স কতবার রয়েছে? এন বার রয়েছে, মানে x1 x2 করে xn অব্দি রয়েছে। এবং যেহেতু গড় বলেছে, এটা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু বলতে পারতাম না এটা কতবার রয়েছে। ডিভাইডেড বাই এন দেওয়া আছে, মানে কি আমরা গড় কিভাবে নির্ণয়? তোমাকে যদি বলি 1 2 3 এর গড় বের করাও, তোমরা কি করবে? স্যার 1+2+3/3 করতাম। 3 কেন? কারণ এখানে 1 2 3টাই সংখ্যা রয়েছে, তাদের যোগ করব, 3 দিয়ে ভাগ করব। দেখো নিশ্চয়ই এখানে n সংখ্যক এক্স রয়েছে, কারণ না হলে n দিয়ে ভাগ করবে কেন? লজিকটা বুঝতে পেরেছো? এটা কেন বলছি? এটা হচ্ছে আমার পরের এতে, মানে অঙ্কটা যখন করতে যাবো তখন কিন্তু কাজে লাগবে। এই লজিকটা ক্লিয়ার হয়েছে? তার মানে এরপরে যেটা দিয়েছে দেখো, বলছে যে সাম অফ xi - a হোল হোল এন রয়েছে কিন্তু। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি লিখতে পারি না, এখান থেকে লিখতে পারি না সাম অফ, এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা কিন্তু। ঠিক আছে, সাম অফ xi - সাম অফ a, ওকে, বাই এন, ইয়েস অন্য? এবার এটাকে যদি ভাগ করে দিই, তাহলে সাম অফ
সামেশন অফ xi বাই এন মাইনাস সামেশন অফ এ বাই এন। বলবে স্যার ঠিকই আছে, কোনো অসুবিধা, এতদূর তো বুঝেছি। এবারে আর তো কিছুই নেই, দেখো সাম অফ এইটা কত দেওয়া আছে, এই মানটা কত দেওয়া আছে, এটা এক্স বার না, দেখো এখানে এক্স বার দেওয়া রয়েছে পুরো সেম, এখানেই দেওয়া রয়েছে ইয়েস অন্য। তাহলে এটা যদি আমাদের এক্স বার হয়, এরপরে মজাটা হচ্ছে কি এটা কত হবে দেখো। সাম অফ এ মানে কি, এখানে সাম যে আমার জিনিসটা দেওয়া রয়েছে এখানে এন বার রয়েছে কিন্তু, ঠিক আছে নিশ্চয়ই এখানে এটাও কিন্তু এন বার রয়েছে, তার মানে আমি লিখতে পারি না এখানে এ প্লাস এ, সাম মানে কি যোগ, প্লাস এইরকম করে কতবার রয়েছে বলো, এন, এন টাইমস রয়েছে, এন বার রয়েছে, তার মানে দুটো এ যদি যোগ করে কি লিখি, টু এ লিখবো, তিনটা এ যোগ করলে থ্রি এ, এন সংখ্যক এ যোগ করলে কত হবে বলো, এন ইন্টু এ হবে, হ্যাঁ কিনা? তাহলে এটাকে লিখতে পারি এন এ বাই এন, এন এন কেটে দাও, তাহলে অ্যাকচুয়াল আসছে কত বলো এখানে, এক্স বার মাইনাস এ। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাহলে অপশন দেখো এখানে সি হবে এখানে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে আরো অঙ্ক রয়েছে তোমাদের, ওকে। যত শর্ট কোশ্চেন রয়েছে আজকে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ডিটেল বলে দেবো। যদি ভিডিওটি এতক্ষণ অবধি তোমাদের ভালো লাগে এক্ষুনি, তা প্লিজ লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো, তোমরা অন করে রাখো, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও। আর যেটা বলবো যে কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের, তোমরা কমেন্ট খুব কমজন করছো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই সবাই উপকৃত হয়, এইটুকু তোমাদের আমি বলতে পারি। প্রত্যেকটা প্রশ্ন আমি এইভাবে তোমাদের শিখিয়ে ছাড়বো, প্রত্যেকে যাতে উপকৃত হয়, ওকে। তার জন্য কিন্তু তোমরাই পারবে তোমাদের বন্ধুদের সাহায্য করতে, তোমরাই পারবে সবকিছুই করতে। আমার এই যে ভিডিওগুলো আসছে তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি বন্ধুদের মধ্যে সাহায্য করে দাও, তাহলে কিন্তু আমিও নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। নিজের মধ্যে একটা মোটিভেশন ফিল করবো, ওকে। তো একটা যে বলে না যে কিছু একটা করার আগে যে মোটিভেশন আসে না, ঠিক আছে, তো সেইটা কিন্তু মনের মধ্যে এতটা চলে আসছে যে তোমাদের কি বলবো, একদম অঙ্কে আমি তোমাদের কিন্তু আহ কি বলবো মাস্টার করে ছাড়বো, এইটুকু বলতে পারি আমি। তাই বলছি বন্ধুদের প্লিজ শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেনে যাবো, দেখো কোশ্চেন নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। বলছে কোনো মূলধন এক্স বছরে দেড় গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত বলতে চাইছে, ঠিক আছে। তাহলে একদম ইজি, দেখো কোশ্চেনটা কত সুন্দর অঙ্ক দিয়েছে দেখো। আচ্ছা কোনো মূলধন আমি জানি না পি টাকা, বলছে এই পি টাকা এক্স বছর পরে দেড় গুণ হয়ে যাবে, মানে কি পি টাকাটা কি হবে, দেড় গুণ, দেড় গুণ মানে কি বলো, দেড় গুণ মানে কি, দেড় গুণ মানে কি, মানে নিশ্চয়ই ওয়ান হোল ওয়ান বাই টু ইন্টু টি, এটাকেই তো দেড় গুণ বলা হয়, হ্যাঁ কি না? দেড় গুণ, আড়াই গুণ, ঠিক আছে, দু গুণ, এটার মানে কি, দু একে দু এক তিন, মানে থ্রি পি বাই টু। তাহলে পি টাকাটা ক বছর পরে, এক্স বছর পরে বলছে থ্রি পি বাই টু হবে। এই কথাটার অর্থ আগে বুঝে নাও, এই কথাটার অর্থ আগে বুঝে নাও, এই কথাটার মানে কি। বলছে ধরো তুমি কোথাও 100 টাকা রেখেছো, তো আমি বললাম তোমাকে 3 বছর পরে 300 টাকা দেবো, এর মানে কি, মানে হচ্ছে কি আমাকে তুমি 100 টাকা দিলে, আমি বললাম যে তুমি 3 বছর আমার কাছে 100 টাকা রাখো, 3 বছর পরে 300 টাকা নিয়ে যাও, এর মানে কি, এর মানে হচ্ছে এই 100 টাকা, এই 300 টাকার মধ্যে 100 টাকা তো রয়েছে, বাকি যে টাকাটা রয়েছে না 200 টাকা, এটা কিন্তু কি দিয়েছি বলতো, আমি তোমাকে সুদ দিয়েছি। এবারে সুদ কত পার্সেন্টেজ, সেটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবে যে কত পার্সেন্টেজে সুদ দিয়েছি, মোটামুটি কিছু একটা পার্সেন্টেজ রয়েছে যে এত পার্সেন্টেজে, ঠিক আছে, তুমি আমাকে টাকা আমার কাছে রেখে যাও, আমি তোমার কাছে ধার নিলাম এত পার্সেন্ট সুদে 100 টাকায়, 3 বছর পরে 300 টাকা তোমার হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি ওই 300 টাকার মধ্যে আসল তো রয়েছে, তার সঙ্গে সুদ যোগ হচ্ছে, তার মানে নিশ্চয়ই থ্রি পি বাই টু যেটা হচ্ছে, এটা মানে কি পি প্লাস টি ইন্টু আর ইন্টু টি, টি মানে এক্স বছর কেটেছে, বাই 100 ইকুয়ালস টু থ্রি পি বাই টু। না বুঝতে পারলে আরেকবার বুঝে নাও ব্যাক করে, ঠিক আছে, একদম ইজিলি বোঝালাম। কারণ কি এই থ্রি পি বাই টু টাকার মধ্যে পি টাকাও রয়েছে, এবং ওই পি টাকার যে সুদ পি আর টি বাই 100, আমি তো জানি কি সরল সুদ বলেছে, দেখে নাও এটা একটু বলে দিই, পি আর টি বাই 100, এবার পি কত আমি ধরে আসল মূলধন পি ধরেছি, আর যেটা বের করব আরও ধরে নিয়েছি, তাহলে টি আমার এক্স বছর দিয়েছে। এখান থেকে আমি কি বের করবো বলো তোমাদের, কি বের করবো, টি এর মান, এক্স এর মান, আর এর মান আমরা বের করবো, ওকে। তাহলে দেখো এখান থেকে কিভাবে আর এর মান বের করছি, তাহলে বা পি কমন নিয়ে নাও এখানে, পি যদি কমন নিয়ে নিই, আচ্ছা পি কমন নিতে হবে না, আমি থ্রি পিটাকে ওইদিকে নিয়ে চলি, অসুবিধা নেই, জটিল করে লাভ নেই।
তাহলে পি আর ইন্টু এক্স বাই 100 ইজ ইকুয়ালস টু 3p/2 মাইনাস কি করে দিয়েছি করতে পারি। তাহলে এখানে কত হবে বলো, 2 লসাগু হবে 3p - 2p মানে হচ্ছে p/2, ইয়েস অর নো। তার মানে অ্যাকচুয়ালি পাচ্ছি পি আর এক্স বাই 100 ইজ ইকুয়ালস টু p/2। তাহলে পি পি কেটে দাও। ওকে, তাহলে এখান থেকে দেখো এক্স সমান কত পাবো বলো, এদিকে হাফ ইন্টু 100 গুণ হয়ে যাবে এই আট, আর বের করবো, সরি আমি তো বার্ষিক সুদের হার বের, সরল সুদের হার বের করবো। আর সমান কত হবে, হাফ ইন্টু 100 গুণ হয়ে যাবে, এক্স ভাগ হয়ে যাবে, ইয়েস অন্য। তাহলে আর সমান কত হবে, 2 50 - 100। তাহলে আমি পাচ্ছি দেখো এখানে 50/x%, নাকি না পার্সেন্টেজ এখানে দিব না, যেটা আমার অ্যান্সার বেরোবে সেটা কত বেরোবে বুঝতে পারছো নিশ্চয়ই। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো কত পাচ্ছ বলো, অ্যান্সার কত হচ্ছে 50/x%, কত পাচ্ছি 50/x%। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। ওকে, এবারে এক্স এর ভ্যালু যদি কিছু দিয়ে দিত 5 বছর 10 বছর, তাহলে 10 বছর দিলে 5% হয়ে যেত, 15 তোমার 25 বছর দিলে 2% হয়ে যেত। ঠিক আছে, 5 বছর দিলে 10% করে সুদ হয়ে যেত। ওকে, এক্স দিয়ে ভাগ করে দিতাম। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে b² - 4ac কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে কি বলা হয়। এটা তো নিশ্চয়ই তোমরা পারবে, কি বলা হয় বলো, কি বলা হয়, নিরূপক বলা হয়। কি বলা হয় বলো, নিরূপক বলা হয় কাকে, b² - 4ac কে। ওকে, তাহলে সূত্র কি ছিল শ্রীধরাচার্যের, -b + -√b² - 4ac বাই 2a। ওকে, যেখানে √এর মধ্যে যেটা ছিল ওটাকে আমরা নিরূপক বলি। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা এবি এর মধ্যবিন্দু এম ও এম এবি এর সঙ্গে ড্যাশ ভাবে অবস্থিত। দেখো কত সুন্দর কোশ্চেন দিয়েছে, তিনের দাগ করবো। ওকে, দেখ বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, এবি একটা জ্যা রয়েছে, এখানে নাম দিলাম এবি। এই দেখো এবির মধ্যবিন্দু এম বলে দিয়েছি। ঠিক আছে, বলছে ও এম এবি এর সঙ্গে ড্যাশ ভাবে রয়েছে। দেখো ও এমটা এবি এর সঙ্গে নিশ্চয়ই 90 ডিগ্রি কোণে রয়েছে। বলে স্যার কেন, কি করে বুঝলেন, দেখো তোমরা একটা উপপাদ্য পড়েছো যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করেছে। এম যদি মধ্যবিন্দু হয় নিশ্চয়ই এদিকে দুটো ভাগে ভাগ করেছে। তাহলে উল্টে আমি বলতে পারি না যে কোনো একটা সরল রেখা যেটা কেন্দ্র থেকে কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দুতে গিয়ে মিট করে, মধ্যবিন্দুর উপর থাকে, তাহলে নিশ্চয়ই ওটা লম্ব হবে। লম্ব হলে দুভাগে ভাগ করছে, তাহলে দুভাগে মধ্যবিন্দুতে থাকলে ওটা 90 ডিগ্রি হবে, জাস্ট উল্টোটা। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি বলো, ল ময়ব, লম্বভাবে অবস্থান করবে। নেক্সট কোশ্চেনে যাই আমরা, কোশ্চেন নাম্বার 4 বলছে যদি 0 ডিগ্রি থিটা -90 ডিগ্রি এবং sin² 63 ডিগ্রি প্লাস cos² 90 ডিগ্রি মাইনাস থিটা এবং সমান 1 হয়, তবে থিটা এর মান নির্ণয় করতে বলেছে। তা ভালো করে দেখবে, কোশ্চেনটা খুব ইজি কিন্তু। ঠিক আছে, তা প্রথম কোশ্চেনটা তুলি, sin² 63 ডিগ্রি প্লাস cos² 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 1। ওকে, এখান থেকে আমি লিখতে পারি না cos² 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin² 63 ডিগ্রি, ইয়েস অর নো। লিখতে পারি, এটাকে জাস্ট প্লাস আছে মাইনাস করে দিচ্ছি। তাহলে এরপরে লিখতে পারি cos² 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos² 63 ডিগ্রি। বলবো স্যার কেন, কারণ তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো কি, সিন্স sin² থিটা প্লাস cos² থিটা ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে cos² থিটা মানে কি হবে, 1 মাইনাস sin² থিটা, বা sin² থিটা যদি বের করাই কি হবে বলো, 1 মাইনাস cos² থিটা। আমি কিন্তু এখানে প্রথমটাকে কাজে লাগিয়েছি, দেখো এটাকে কিন্তু আমি কাজে লাগিয়েছি এখানে কিভাবে, দেখো 1 মাইনাস sin² 63 ডিগ্রি, 1 মাইনাস sin² থিটা কি হয়েছে cos² থিটা হবে। দেখো cos² 63 ডিগ্রি আমি লিখেছি, ক্লিয়ার না হলে বলবে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। ওকে, ঠিক আছে, বাস। নেক্সট কোর্স তাহলে, নেক্সট লাইনে চলে যাই আমরা। তাহলে দেখো দুদিকে কি রয়েছে, cos² রয়েছে, তাহলে এটাকে আমি cos দিয়েও করতে পারি, মানে ডাইরেক্ট করে দাও 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে, কারণ দুদিকে সেম রয়েছে। ওকে, এইটা হচ্ছে, তাহলে অর থিটা সমান কত হবে, 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি মানে হচ্ছে 27 ডিগ্রি। তাহলে থিটা এর ভ্যালু যেটা আমি পাচ্ছি, কত পাচ্ছি বলো, এখানে থিটা এর ভ্যালু 27 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা।
দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত মানে কি, একটা যদি H1 হয় প্রথমটা, দ্বিতীয়টা যদি H2 হয়, তাহলে H1:H2 সমান কত দিয়ে দিচ্ছে বলো, 4:9। বলছে তাদের আয়তন সমান ব্যাসার্ধের অনুপাত, তাহলে একটার ব্যাসার্ধ যদি আমি R1 দিয়ে নিই, দিয়ে ধরি, আর একটা যদি R2 ধরি, বলছে এদের ব্যাসার্ধের অনুপাত কত হবে বের করতে হবে। ঠিক আছে, কিন্তু আয়তন যদি সমান হয় তাহলে আমি কি লিখতে পারি বলো, চোঙ বলেছে πr²h, চোঙের সূত্র কি বলো, πr²h, মানে R1²H1 প্রথমটা। আচ্ছা, আয়তন সমান বলে দিচ্ছে, তাহলে দ্বিতীয়টা হচ্ছে πr2²H2, গ্যাস অন্য। তাহলে দুদিকে দেখো কি কাটবে, পাই কেটে যাবে। আচ্ছা, তাহলে আমি R1/R2 এর হোল স্কোয়ার, দুদিকে কি রয়েছে, হোল স্কোয়ার রয়েছে, মানে সবগুলোতে স্কোয়ার হচ্ছে, মানে হোল স্কোয়ার লিখতে পারি, সমান H2/H1, ইয়েস অন্য। তাহলে R1/R2 সমান হচ্ছে √H2/H1। এবারে দেখো H1/H2 মানে কত, 4/9 দেওয়া রয়েছে। তার মানে H2/H1 কত হয়ে যাবে বলো, H2/H1 কত হয়ে যাবে বলো, 9/4 হয়ে যাবে। তার মানে এখানে √9/4 হয়ে যাবে, মানে কত হবে, 3/2 হবে। তাহলে R1/R2 এর যে আমি পেলাম সেটা হচ্ছে অনুপাত পেলাম 3/3:2, অর্থাৎ এখানে আমার অপশন হবে কি হবে, 3:2, R1:R। ওকে, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এখানে একটু তাড়াহুড়ো করে 4/9টা বসিয়ে আসবে না, একটু লক্ষ্য করবে অঙ্কগুলো যখন করবে, চোখ নাক কান খোলা রেখে অঙ্কগুলো করবে। একটু ভুলে গেলে, এটা আমি বলবো যে তোমাদের মধ্যে 50% স্টুডেন্ট, তোমরা যদি নিজে করো, ডাইরেক্ট তোমরা 2/9 বসিয়ে দিয়ে 2:3 করে দিয়ে আসবে, কিন্তু সেটা শূন্য একটা পেয়ে আসবে বড় করে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। পাঁচ পাঁচ, আচ্ছা, সংখ্যাগুরু মান, যে সংখ্যাগুরু মান কি বলেছিলাম, যে যে সংখ্যাটা বেশি বার থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। দেখো এখানে 5 কবার রয়েছে, দুবার। 10 কবার রয়েছে, দুবার। 15 কবার রয়েছে, দুবার। 20 একবার, 25 একবার। তার মানে এখানে দুবার করে কিন্তু আমার 5, 10, 15 রয়েছে। তার মানে আমার সংখ্যাগুরু মান এখানে 5ও হতে পারে, 10ও হতে পারে, 15ও হতে পারে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এটা আমাদের কত দূর হয়ে গেল বলো, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট। এরপরে আসবো কি আমরা, সত্য মিথ্যা। ঠিক আছে, মজা লাগছে তো তোমাদের? কমেন্ট করে জানাবে কিন্তু কেমন মজা লাগছে তোমাদের। ঠিক আছে। আসল টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 হবে। আচ্ছা, 3-এর দাগের 1। ওকে, তাহলে আসল বলে দিয়েছে, তাহলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে? আচ্ছা, দ্বিতীয় বছরের যে মূলধন হবে সেটা, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছি, আমি বলে দিয়েছিলাম যে চক্রবৃদ্ধি সুদের সমূল চক্রবৃদ্ধিটাই হবে 1 বছর পরে, যখন দ্বিতীয় বছরের শুরুতে আসবে না, সেই সমূল চক্রবৃদ্ধিটাই হবে ওই দ্বিতীয় বছরের শুরুতে মূলধন। ঠিক আছে, প্রথম বছরের শেষে যে সমূল চক্রবৃদ্ধিটা হবে সেটা হবে দ্বিতীয় বছরের শুরুতে মূলধন। একদম ইজিলি মনে রাখো চক্রবৃদ্ধি সুদের। ওকে, এবারে বলবে স্যার তৃতীয় বছরের শুরুতে মূলধন কি হবে? একই ব্যাপার, যে দ্বিতীয় বছরের শেষে যে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধিটা হবে ওইটাই হবে তৃতীয় বছরের শুরুতে মূলধন। তাহলে তার মানে দেখো এখানে আমরা কি জানি, সূত্র কি, P×1 আর টাকা আসল, 1 + আর মানে আরই আছে, R/100 হোল টু দা পার এন। এন মানে কি, দ্বিতীয় বছরের শুরু, মানে নিশ্চয়ই 1 বছর কেটেছে, এন কত এখানে 1। তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত এখানে P+PR/100, কিন্তু এখানে কি দিয়ে, শুধু PR/100 দিয়েছে মূলধনটা, কিন্তু এখানে একটা এক্সট্রা পি রয়েছে। তাহলে এটাকে আমি কি দিব বলো, মিথ্যা। A/B, আচ্ছা, অনুপাতটি গুরু অনুপাত হবে A/B <2। দেখো গুরু অনুপাত মানে কি, মানে হচ্ছে কি পূর্বপদ বড় হবে, মানে এ বড় হবে, বি ছোট হবে, এটা হচ্ছে গুরু অনুপাত। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি A/B <1, কিন্তু এখানে A/B<1 আছে, তাই না? তাহলে এটাও হবে আমাদের ভুল, মিথ্যা। এবারে দিয়েছে দেখো, পূর্বপদ বড় হয় গুরু অনুপাতে, উত্তরপদ ছোট হয়। লঘু অনুপাতে কি হয়, পূর্বপদ ছোট হয়, উত্তরপদ বড় হয়। সামনেরটা ছোট হবে, শেষেরটা বড় হবে। এটা হচ্ছে লঘু অনুপাত। গুরু, গুরু মানে হচ্ছে প্রথমে বড় থাকবে। গুরু কি,
ঠিক আছে, গুরু কে আর কে হয়, সবসময় গুরু সামনে থাকে, তাহলে বড় সামনে থাকবে এবং ছোটটা পরে, পেছনে পেছনে শিষ্যরা চলতে থাকে, তাই গুরু অনুপাত মানে হচ্ছে সামনে বড়। ও বৃত্তের কেন্দ্র হলে, ও বৃত্তের কেন্দ্র হলে, মিনের দাগ, ও বৃত্তের কেন্দ্র হলে এ ও বি, আচ্ছা এখানে ছবি দিয়ে দিচ্ছে, আচ্ছা ও বৃত্তের কেন্দ্র হলে এ ও বি, আচ্ছা 2 × A C D হবে না, এটা তো অবশ্যই মিথ্যা। কেন, এটা কখন হতো, এটা যদি এইরকম থাকতো এ ও বি আর এ সি, এটা যদি এইরকম থাকতো তখন কিন্তু এটা এর দ্বিগুণ হয়ে যেত, মানে এটা যদি 30 হয় এটা 60 হয়ে যাবে, কিন্তু এটা তো বি এখানে ডি এখানে, দুটো তো আলাদা, একটাতে মিট করলে তবে এটা শর্তটা হয়, এইটুকু আমি তোমাদের বললাম। ঠিক আছে, কি হয় সূত্র, শর্ত কি ছিল বলে উপপাদ্য কি করেছিল, যে বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিবৃস্ত কোণের দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণ পরিবৃস্ত কোণের ডবল হয়, সরি অর্ধেক হয়ে যায়। ঠিক, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো, আইভি, আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্রে 1 ডিগ্রি কোণ, সরি 1 রেডিয়ান, ঠিক আছে, কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে আর একক। একদম সত্য, কারণ তোমরা 1 রেডিয়ানের যে তোমরা কনসেপ্টটা পড়েছিলে সেটা এখানে দিয়েছে, বলবে স্যার আপনি একটু বলে দিন, আমরা প্রচুর পড়ে নিয়েছি, এইসব বলবেন না, আপনি আরেকবার বলে দিন, তাতে অনেকটা ভালো হয়ে হয় আর কি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো বলে দিব, কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। দেখো বলছে 1 রেডিয়ান কথার অর্থ কি, আমি যেই যে বৃত্ত আঁকলাম, যে কোনো বৃত্ত তুমি এঁকে ফেলো, তার একটা ব্যাসার্ধ থাকবে তো, বলছে যে ব্যাসার্ধটা থাকবে সেই ব্যাসার্ধের সমান করে একটা বৃত্তচাপ তুমি আঁকবে। ঠিক আছে, সেই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে সহজ ভাষায় বলা হয় 1 রেডিয়ান, মানে ওটার সংজ্ঞা 1 রেডিয়ান, সেটাই বলেছে। দেখো আর দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ নিয়েছে, 1 রেডিয়ান কোণ উৎপন্ন যদি করে নিশ্চয়ই আর মানেই হচ্ছে তার ব্যাসার্ধ, সেটাই এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, তাহলে একদম 100% সত্যি হবে। ভি, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতার ইন্টু √3। আচ্ছা, বলছে শঙ্কুর তির্যক উচ্চতা মানে এল, শঙ্কুর উচ্চতা মানে এইচ, এর 3 গুণ বলে দিয়েছে, মানে এল সমান 3 × H। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি বলেছে, ব্যাসার্ধ বের করতে, এল মানে কি জানো তোমরা, এল মানে হচ্ছে H² প্লাস R²। ঠিক, তাও বলে দিচ্ছি আমি, দেখো এখানে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এল সমান হচ্ছে √H², অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এবার অতিভুজ সমান কি হবে, √লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা লিখেছি, সমান 3 × H। উভয় পক্ষে কি করে দিবে, পরের লাইনে বর্গ করে দিবে, আমি বর্গ করে দিলাম, দেখো ও বর্গ করে দিয়েছে মানে √ফিনিশ, ও দৌড়ে পালাবে, বর্গ হয়ে গেছে মানে চেপে বসেছে, তাহলে এখান থেকে আসবে কি 9H² মাইনাস H² সমান R²। আচ্ছা, আচ্ছা, এটা দ্বিগুণ বলেছে না, সরি 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 সরি, দ্বিগুণ বলেছে, কারেক্ট করে নেবো একটু। দ্বিগুণ বলেছে মানে এটা অ্যাকচুয়ালি আমাদের 4 হয়ে যাবে, কারণ আমি এদিকে √3 দেখছি, এদিকে 8 আসছে, কি ব্যাপার, 4, ঠিক আছে, 4, 4 - 8, 4H² মানে H² মানে হচ্ছে 3H² = R², তাহলে আর সমান কত হবে, √3H², এর মানে কি √3 জোড়া রয়েছে, H² মানে কি H × H, আর H × H এর হোল স্কোয়ার মানে জোড়া থেকে একটা H বেরিয়ে আসে, তাহলে √3 × H, তার মানে দেখো উচ্চতা ইন্টু √3 হচ্ছে না, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ হবে উচ্চতা, ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু ইন্টু √3, একদম 100% সত্য হবে, সেটাই দিয়েছে। বোঝাই দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ এবং লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা, একদম 100% সত্য কিন্তু এটা। ঠিক আছে, তোমরা ওজাইবে পড়েছো এটা, ছবি এঁকে তোমরা নিশ্চয়ই সেই এটা পড়ে নিয়েছো। ঠিক আছে, এবারে তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু। ঠিক আছে, তাহলে 2 নম্বরের কোশ্চেনগুলো পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, 1 নম্বরের কোশ্চেন কমপ্লিট, 2 নম্বরে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তাহলে এইখান থেকে বলবো যে অনেকে হয়তো বেরিয়ে গেলে, ঠিক আছে, কিন্তু তোমরা একটু ওয়েট করো, যেটা বলার ছিল সেটা একটু আমি বলে দিই, যারা জানো তারা কিন্তু এক্ষুনি চলে যাও। ঠিক আছে, কি জন্য কি জানো তোমরা, যারা
কোর্সে জয়েন হয়ে গেছো বা ব্যাচে জয়েন হয়ে গেছো তারা স্কিপ করে দাও, টাইমটা ওয়েস্ট করো না। যারা নতুন রয়েছে তোমাদের জন্য বলবো, আমার কাছে যদি তোমরা, আমার পড়ানো যদি তোমরা তোমাদের ভালো লাগে, তাহলে আমার একটা অনলাইন ব্যাচ রয়েছে। তোমাদের একদম মাধ্যমিকে কি বলবো, একদম নিচ থেকে তুলে নিয়ে যাবো আমি, ঠিক আছে? একদম তোমরা পড়ে গেলেও তুলে নিয়ে যাবো, ঠিক আছে? তো সেই ব্যাচে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ব্যাচটার নাম হচ্ছে সাফল্য ব্যাচ। ওকে, এই ব্যাচে তোমরা জয়েন হয়ে যেতে পারো। বলবে স্যার কিভাবে জয়েন হবো, সেটাও বলে দিচ্ছি আমি। তোমরা প্রথমত হচ্ছে গিয়ে এই নাম্বারটা তোমরা 8972440412 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যদি যোগাযোগ না করো, আমার সঙ্গেই তোমরা কথা বলবে, ঠিক আছে? যদি না হয় তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপ্লিকেশনের লিংক রয়েছে, ঠিক আছে? আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের লিংক রয়েছে, দেখবে ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব আমি। সেখান থেকে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও। সেখানে ঢুকলে তোমরা কিন্তু ব্যাচটা দেখতে পাবে খুব অল্প টাকার বিনিময়ে। আমি বলবো যে তোমাদের এমনি বেরোলেই হয়তো ওই টাকাটা খরচ হয়ে যায়। খুব অল্প টাকার বিনিময়ে একবারই দিবে পুরো সারা বছর থাকবে। মানে সারা বছর না, তোমাদের ফেব্রুয়ারি এক্সাম কমপ্লিট হবে, ফাইনাল এক্সাম অত দূর অব্দি থাকবে। তো বেশি কিছু যদি জানতে চাও তাহলে এই নাম্বারে কল করে জেনে নাও। যদি অ্যাপ ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে বা ব্যাচে জয়েন করতে তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে কল করে জেনে নিবে। আমি তোমাদের ডিটেলস সবকিছু বলে দিব। ওকে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো জয়েন হও। এবার বলবো স্যার এখানে কি কি হচ্ছে, ঠিক আছে? তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কি কি পড়ানো হচ্ছে আগের ভিডিওগুলোতে বলেছি, আর রিপিট আমি করবো না। পারলে জয়েন হয়ে যেতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্ত। পার্ট 2 নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তার আগে বলবো যে শেয়ার করে দাও, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে জানিয়ে দাও, যাতে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্টস খুব অল্প টাকার বিনিময়ে ব্যাচে জয়েন হতে পারে। এরকম এত কম হয়তো টাকা কোথাও তোমরা পাবে না, ঠিক আছে? খুব অল্প টাকার বিনিময়ে যে কেউ এফোর্ড করতে পারে ওই টাকাটা, ঠিক আছে? এইটুকু আমি বলবো। গিয়ে দেখে নাও, নাহলে কল করে জেনে নিতে পারো। ওকে, তো দেখো, আজকে কিন্তু এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের, খারাপ হলেও জানাও, ভালো হলেও জানাও। জয় হিন্দ।